হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল প্রায় 8:30 মতো বাজে আর আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়েছি অবশ্যই দেখতে পাবে। তার আগে বলে রাখি, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার বান্ধবীও যাচ্ছে আর একটা দিদিও যাচ্ছে। আমার বাড়িটা যেহেতু একটু ভিতরের দিকে, তাই বাড়ি থেকে কিন্তু আমাকে একাই বেরোতে হয়। তারপরে মাঝ রাস্তায় ওদের সঙ্গে দেখা করে নিই। এখন যাচ্ছি, তুমি দাঁড়িয়ে রয়েছে ওখানে মানে। এবার বলি আমি কোথায় এসেছি। আসলে আমি এসেছি আমাদের গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরে। কিছুদিন আগেই তো দাদার বিয়ে হলো এই মন্দিরেই। তো কয়েকদিন ধরে না মায়ের কাছে আসার জন্য মনটা খুব টানছিল। তো আমরা তিনজনে এই সময়টা বার করে আজকে আসলাম। বাড়ি থেকে ফল নিয়ে এসেছিলাম আর এখান থেকে আমি একটু সন্দেশ কিনে নিয়েছি। যেহেতু এটা পৌষ মাস, তো মায়ের এখানে নাকি পৌষ মাসে মূলো দিতে হয়। তো পুষ্পদি দেখো 3টে মূলো তিনজনের জন্য কিনে এনেছে। তো সেটাই দেখাচ্ছিল, অনেক বড় বড় মূলো এগুলো। তো আমি এদিকে ডালাটা সাজিয়ে নিয়েছি। তো সকালবেলায় আমি স্নান করে এসেছিলাম বলে চুলটা কিন্তু এখনও ভিজে। তবে চুলটা আমি ছেড়ে পুজো দেব না, যেহেতু এখনও মন্দিরের গেটটা খোলেনি, তাই আমি এখনও চুলটা ছেড়ে রয়েছি। অঞ্জলি দেওয়ার সময় চুলটাকে আমি বেঁধে নেব। আমরা 9টার মধ্যে মন্দিরে ঢুকে গেছি, কিন্তু গিয়ে দেখলাম যে এখনও মন্দিরের গেটটাই বন্ধ। তাই তোমাদের সাথে মন্দিরের পুরো ভিডিওটা একটু শেয়ার করে নিই। মন্দিরে ঢোকার ঠিক আগেই বাঁ সাইডে দেখো একটা বড় দোকান রয়েছে, ডান সাইডেও রয়েছে, কিন্তু ডান সাইডের দোকানটা বন্ধ ছিল। আর এসব দোকানে সব মায়ের যেসব পুজোর জিনিস, পুজোর সামগ্রী সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। মালার দোকান রয়েছে, সামনে দেখো মিষ্টির দোকান রয়েছে, আশেপাশে অনেক ফুলের দোকান, ফলের দোকানও পেয়ে যাবে। আর এই যে বটগাছটা দেখছো, এটার একটা ইতিহাস আছে। এই ঠিক বটগাছটার পিছনে যমুনা নদীরই একটি অংশ কিন্তু চলে গেছে। আর আমাদের শ্মশানটাও ঠিক তার পাশেই রয়েছে। সমস্ত শ্মশানের কিন্তু যাবতীয় জিনিস এই যমুনা নদীর এই ছোট্ট শাখাটিতেই ফেলা হয়। এবার আসি এই বটগাছটার ইতিহাস। আসলে একটা সময় রানী রাসমণি দেবী এই যমুনা নদীর তীরেই যাত্রী সাধারণের জন্য, যাতে তাদের বিশ্রামের সুবিধা হয়, তার জন্যই কিন্তু এই বটগাছটা নিজের হাতে লাগিয়েছিলেন। তো সেই বটগাছটাই হলো এটি, যেটি এখনও আমাদের এখানে বর্তমানে রয়েছে। তো এবার ঢোকা যাক এই মন্দিরটার ভিতরে। রানী রাসমণি দেবী যখন আমাদের এই মন্দিরটিকে দেখেছিলেন, তার এত ভালো লেগেছিল, কথিত আছে যে এই মন্দিরটাকে দেখেই নাকি তিনি দক্ষিণেশ্বরের মন্দিরটির নির্মাণ করান। আর এই যে মন্দিরগুলো পাশাপাশি রয়েছে, এগুলো কিন্তু শিব মন্দির। ঠিক যেমন দক্ষিণেশ্বরে রয়েছে পাশাপাশি, ঠিক তেমন। তো প্রতিটি মন্দিরের মধ্যেই রয়েছে একটি করে শিবলিঙ্গ। আর শিবরাত্রির দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। আর এখানে মায়ের এখানে পুজো দিতে এসে বাবার মাথাতেও জল ঢালা হয়। তাহলে বন্ধুরা, তোমরা এক নজরে মন্দিরটিকে দেখে নাও। তো দুই পাশে তো শিব মন্দির রয়েছে আর মাঝে রয়েছে মায়ের মন্দির। এখানে আগে বলি দেওয়া হতো, কিন্তু এখন তো বলি প্রথা বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য এখন আর বলি দেওয়া হয় না। আর এখানে পুজোর পরে এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয় মায়ের উদ্দেশ্যে। তো দেখো আস্তে আস্তে সবাই কিন্তু পুজো দিতে ঢুকছে, কারণ বেশ বেলা হয়ে যাচ্ছে। এখন প্রায় 9:30 মতো বাজে। এখন আস্তে আস্তে কিন্তু সবাই আসছে। আর মায়ের মন্দিরের ঠিক বাইরে দুপাশে দুটো গাছ রয়েছে, যেখানে রয়েছে অনেক পাথর বাঁধা, ইট বাঁধা। আসলে ভক্তরা মায়ের কাছে তাদের কামনা বাসনা মায়ের কাছ থেকে চায়, আর মা কিন্তু তা পূরণও করেন। আর মা কিন্তু খুবই জাগ্রত মা। আমার তো পুরো বিশ্বাস মায়ের প্রতি। তো ভিডিও করতে করতে দেখলাম মন্দিরের দরজা খুলে গেছে আর ব্রাহ্মণেরাও চলে এসেছে।
এবার শুরু হবে মায়ের সাজ। তো তার আগে দেখিয়ে নিই আমার মায়ের মন্দিরটা। এই যে হলো মা, প্রসন্নময়ী মা। তো এখন মায়ের শাড়ি পরানো হচ্ছে, মায়ের ফুল দিয়ে সাজানো হবে। এখন মায়ের সাজসজ্জা চলছে। তো চলো মন্দিরের ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানেই দেখো লেখা রয়েছে যে রানী রাসমণি দেবী কি করেছিলেন। এমনকি রামকৃষ্ণদেবও কিন্তু একটা সময় এই মন্দিরটাতে এসেছিলেন। এবার আসি কেন এই মন্দিরটির নাম প্রসন্নময়ী কালী মন্দির। এই লেখা থেকে আমরা জানতে পারি জমিদার বংশের প্রতিষ্ঠাতা খেলারাম মুখোপাধ্যায়। তার দুটি স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম রাখা হয় বৈদ্যনাথ মুখোপাধ্যায়। কিন্তু সেই বৈদ্যনাথ বাবুর আবার কোনো সন্তান ছিল না। সন্তান না থাকা অবস্থাতেই তিনি মারা যান। এদিকে খেলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীরও কোনো পুত্র সন্তান ছিল না। তখন খেলারাম বাবু খুব চিন্তায় পড়ে যান। সেই সময় তার সাথে একটি সন্ন্যাসীর দেখা হয়, আর সন্ন্যাসীটি তখন খেলারাম বাবুকে একটি ফল দিয়েছিল, মায়ের প্রসাদী ফল। সেই প্রসাদী ফল খেয়েই কিন্তু খেলারাম বাবুর একটি পুত্র সন্তান হয়। যেহেতু কালী মায়ের প্রসাদ খেয়েই পুত্র সন্তানটি হয়েছিল, সেই জন্য তার নাম রাখা হয় কালী প্রসন্ন। আর সেই থেকে এই মন্দিরটির নামও হয় কিন্তু প্রসন্নময়ী কালী মন্দির। তো এখন মাকে সাজানোর কাজ চলছে। ঠাকুরমশাই সুন্দর করে মাকে শাড়ি পরিয়ে দিচ্ছেন। আর এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু লোক সংখ্যা বাড়ছে, সবাই এখানে লাইন দিয়ে রয়েছে। মন্দিরে দুইজন ঠাকুরমশাই রয়েছেন, একজন মাকে সাজাচ্ছেন আর একজন পুজোর সামগ্রী গোছাচ্ছেন। তো মাকে তো সাজানো কমপ্লিট আর পুজোর সামগ্রী গোছানো হয়ে গেছে। তো এখন আমাদের প্রত্যেককে লাইন করে ঢোকানো হচ্ছে মন্দিরের ভিতরে। তো প্রত্যেকের হাতেই তো পুজোর ডালা রয়েছে। তো যারা যারা ফুল এনেছে মায়ের পুজোর জন্য, তো ফুলগুলোকে সাজিতে করে আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের চরণে দেওয়া হবে তাই। তো আমরা প্রত্যেকে যারা যারা ফুল এনেছিলাম সবাই এই সাজির মধ্যে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। তো যারা যারা বসে আছি আমরা তারা এখন অঞ্জলি দেব, আর যারা দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু পরের বার অঞ্জলি দেবে। পুজোর পরে দেখো সবাই কিন্তু চরণামৃত নিচ্ছি, আর এটা হলো মায়ের চরণের ফুল। ধূপ আর মোমবাতি ওখানে কিন্তু জমা নেয়নি, বাইরে এই জায়গাটাই ধরিয়ে দিতে বলেছে, তাই বাইরে আসলাম। আর এদিকে পুষ্পদি দেখো মায়ের সিঁদুর সবার কপালে একটু করে দিয়ে দিল। তারপরে আমিও এখানে ধূপ আর মোমবাতি ধরিয়ে মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে দিলাম। তো সবশেষে আসলাম বাবার মাথায় জল ঢালতে। বাড়ি থেকে না ঘটি আনা হয়নি, তো আসার সময় একটা ছোট গঙ্গা জলের বোতল পেয়েছিলাম বাড়িতে, তো সেটাই নিয়ে আমি চলে এসেছিলাম তাড়াহুড়ো করে। তো এই বোতলটা না কেমন একটা হয়ে গেছিলো, তবুও গঙ্গা জল ছিল বলে আমি নিয়ে আসলাম। তো এটা দিয়েই বাবার মাথায় জল ঢাললাম। আমার বান্ধবীও বাবার মাথায় জলটা ঢেলে নিল। এরপরে আমাদের বেরোনোর পালা। তবে বেরোনোর আগে এখানে অনেকেই কিন্তু প্রসাদ খাওয়ার জন্য থাকে, যারা অসহায় মানুষ, তো তাদেরকে প্রত্যেকে যে যেমন পারে প্রসাদ বিতরণ করে। তো এবার আমরা বাড়িতে যাচ্ছি, আর পরের বারের পুজোটা কিন্তু আবার শুরু হয়ে গেছে। তো দেখো অনেকে কিন্তু লাইন দিয়ে রয়েছে, আর এখানে দেখো কত ধূপ মোমবাতি সবাই জ্বালিয়ে দিয়েছে।
তো মন্দির থেকে বাড়িতে ফিরছি, এই সময় রেলগেটের গেট পড়েছে। আর এখন স্কুল টাইম, সবাই দেখো স্কুলে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদের স্কুল ড্রেস, আর লাল রঙের ওটা সোয়েটার। শীতকালে লাল রঙের সোয়েটার পরারই নিয়ম রয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, দেখাবি নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।